কল্পনা করুন আপনি একটি অন্ধকার মিউজিয়ামে দাঁড়িয়ে আছেন। সামনে ৩,০০০ বছরের পুরনো একটি ব্রোঞ্জ পাত্র, যার গায়ে কিছু অস্পষ্ট আঁচড়। লিপি বিশারদদের কাছে এটি বছরের পর বছর গবেষণার বিষয় হতে পারে, কিন্তু আপনার পাশে দাঁড়িয়ে থাকা এক সাধারণ চীনা কিশোর হঠাৎ হেসে উঠে বলল, আরে, এটা তো সূর্য, আর ওটা রাজা। সে কিন্তু কোনো বিশেষজ্ঞ নয়, স্রেফ তার সহজাত ধারণা থেকে চিহ্নগুলো চিনতে পারছে। ঠিক এই জায়গাটাতেই একটা বিশাল ধাক্কা লাগে। আপনি যদি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের সেই বিখ্যাত রোসেটা স্টোনের সামনে দাঁড়ান, তবে দেখবেন সেখানে খোদাই করা প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফগুলো আপনার কাছে স্রেফ কিছু সুন্দর কিন্তু নিথর ছবি। ওগুলো এখন মৃত লিপি। ১৫০০ বছর আগেই সেই সভ্যতা আর বর্তমান মানুষের মাঝখানে যোগাযোগের সুতোটা ছিঁড়ে গেছে। আধুনিক কোনো মিশরীয় নাগরিক আজ বিশেষজ্ঞের সাহায্য ছাড়া তার পূর্বপুরুষের সেই লেখা পড়তে পারবে না। অথচ চীনের ক্ষেত্রে বিষয়টি এমন যেন সময়ের এক বিশাল ব্যবধানকে স্রেফ এক পলকে ডিঙিয়ে যাওয়া। বাকি সব প্রাচীন সভ্যতা যেখানে চুপ হয়ে গেছে, চীন সেখানে আজও কিভাবে ৩,০০০ বছর আগের ভাষায় কথা বলছে। যেখানে সুমেরীয়, মায়া কিংবা মিশরের লিপিগুলো সময়ের ধুলোয় মিশে গেছে, সেখানে চীনা অক্ষরগুলো কিভাবে এক অমর সংকেত হয়ে টিকে রইল। এটি কি কেবলই সংখ্যাধিক্যের দাপট, নাকি এই অক্ষরের কাঠামোর ভেতরেই লুকিয়েছিল টিকে থাকার কোনো গোপন ব্লুপ্রিন্ট? আজ আমরা সেই লিভিং কোড বা জীবন্ত সংকেতের রহস্যেরই ব্যবচ্ছেদ করব। দারুণ একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। নমস্কার সবাইকে। আমি ভাষা আর স্নায়ুবিজ্ঞানের এই সংযোগগুলো নিয়ে কাজ করি, আর আজকের এই গভীর আলোচনায় যুক্ত হতে পেরে আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর আমি উপস্থাপনায় আছি। এই বিষয়গুলোর গভীরে যাওয়াটা আসলে আমার কাছে সবসময় খুব রোমাঞ্চকর মনে হয়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বেশ কিছু চমকপ্রদ সোর্স নিয়ে কাজ করছি। এর মধ্যে আছে এআই নিয়ে সাম্প্রতিক গবেষণা, কালচারাল হিস্ট্রি এবং নিউরোসায়েন্সের কিছু ডেটা। আমাদের মূল লক্ষ্য হল এই লিপিটার টিকে থাকার পেছনের প্রযুক্তিগত আর মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করা। একদম। আর এই পুরো বিষয়টা এত বিস্তৃত যে। হ্যাঁ, বিস্তৃত এবং একই সাথে খুব স্পেসিফিক। আমি শুরুতেই সাংহাইয়ের একজন তরুণ এআই ডেভেলপারের একটা কাজের কথা বলতে চাই। তিনি দেখাচ্ছিলেন যে আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ইংরেজি বা স্প্যানিশ ভাষায় কোনো ডেটা দিই, তখন সে বর্ণগুলোকে শব্দে আর শব্দগুলোকে অর্থে রূপান্তর করে। রাইট, এটা একটা লিনিয়ার প্রসেস। ঠিক, কিন্তু চাইনিজ বা হানজি অক্ষরের ক্ষেত্রে ব্যাপারটা পুরো অন্যরকম। দেখা যাচ্ছে এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপিতে অনেক বেশি কার্যকর। হ্যাঁ, আর এখানেই এই লিপির আসল জাদুটা লুকিয়ে আছে। আমরা যদি ইংরেজি ভাষার কথা ধরি, মাউন্টেন শব্দটা হলো কিছু বর্ণের সমষ্টি, MOUN। এই বর্ণগুলোর নিজস্ব কোনো দৃশ্যমান অর্থ নেই, শুধু একটা উচ্চারণ তৈরি করে। ঠিক। কিন্তু চাইনিজ লিপিতে পাহাড় বোঝানোর জন্য যে অক্ষরটি ব্যবহার করা হয়, তা আক্ষরিক অর্থে দেখতে একটা পাহাড়ের মতো। অর্থাৎ অক্ষরটাই সরাসরি একটা ধারণা বা কনসেপ্ট প্রকাশ করছে, শুধু কোনো ধ্বনি নয়। তার মানে এআই যখন এই লিপিটা পড়ছে, তখন সে কোনো উচ্চারণের ফিল্টার পার হচ্ছে না, সে সরাসরি পাহাড়ের দৃশ্য বা ধারণাটা স্ক্যান করে নিচ্ছে, তাই তো? একদম ঠিক। এআই এর দুনিয়ায় এই পদ্ধতিকে বলা হয় লার্জ কনসেপ্ট মডেল বা LCM। যখন এআই সরাসরি ধারণা নিয়ে কাজ করে, তখন তার প্রাসঙ্গিক বোঝাপড়া অনেক গভীর হয়। সাধারণ টোকেন বা বর্ণের বদলে সরাসরি কনসেপ্টের স্তরে ডেটা প্রসেস করার কারণে এআই এর কম্পিউটেশনাল ওভারহেড অবিশ্বাস্যভাবে কমে আসে। এটা তো ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে একটা বিশাল শর্টকাট। হ্যাঁ, ক্রস কালচারাল ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে এর দক্ষতা কল্পনারও বাইরে। বিষয়টা দারুণ, কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। চাইনিজ ভাষায় তো হাজার হাজার অক্ষর আছে। এআই যদি এমন কোনো অক্ষর দেখে যা সে আগে কখনো দেখেনি, তখন সে কি করে? যাকে প্রযুক্তিগত ভাষায় জিরো শট লার্নিং বলা হয়, সেখানে এই লিপি কিভাবে সুবিধা দেয়? এটা বোঝার জন্য আমরা লেগো ব্লকের কথা ভাবতে পারি। একটা অজানা অক্ষর দেখলে এআই ঘাবড়ে যায় না। সে অক্ষরটিকে ছোট ছোট অর্থবোধক অংশে ভেঙে ফেলে। এই ছোট অংশগুলোকে বলা হয় র্যাডিক্যাল। র্যাডিক্যাল। হ্যাঁ, আর এখানে এআই এন্ট্রপি অ্যাওয়্যার মডেল নামে একটা চমৎকার পদ্ধতি ব্যবহার করে। এন্ট্রপি অ্যাওয়্যার মডেল বিষয়টা যদি একটু সহজ করে ভেঙে বলা যায়। ধরা যাক
একটা বিশাল পাজল মেলানোর কাজ চলছে। যে টুকরোগুলো খুব সাধারণ সেগুলো দিয়ে পুরো ছবিটা কি তা আন্দাজ করা কঠিন। এআই ঠিক এই কাজটাই করে। যে র্যাডিক্যালগুলো খুব সাধারণ, যেমন মুখ বা সূর্য, এআই সেগুলোকে কম গুরুত্ব দেয়। আচ্ছা, বুঝতে পারছি। অন্যদিকে বিরল বা জটিল র্যাডিক্যালগুলো দেখলে এআই বুঝতে পারে যে এটি কোনো সুনির্দিষ্ট অর্থ বহন করছে। এই বিরল অংশগুলোকে বেশি গুরুত্ব দিয়ে সে খুব দ্রুত অজানা অক্ষরের অর্থ বের করে ফেলে। এই পাজলের উদাহরণটা আসলেই খুব পরিষ্কার। আমি কিছু ডেমনস্ট্রেশন দেখছিলাম, সেখানে ঠিক এই প্রযুক্তিরই বাস্তব প্রয়োগ ঘটানো হয়েছে। HSK Go এর মতো অ্যাডাপটিভ লার্নিং টুল আর Xiao Yu এর মতো ভার্চুয়াল এআই শিক্ষক দিয়ে পুরো স্মার্ট ক্লাসরুম পরিচালনা করা হচ্ছে। একদম, বিশ্বজুড়ে ভাষা শিক্ষার পদ্ধতিকেই বদলে দিচ্ছে এই টুলগুলো। হ্যাঁ, আর প্রযুক্তির এই উৎকর্ষ থেকে একটু পেছনে ফেরা যাক। আমরা একদম শুরুতে যে ৩,০০০ বছর পুরনো ব্রোঞ্জ পাত্রটির কথা বলছিলাম, তার দিকে তাকালে একটা বিশাল ঐতিহাসিক ক্যানভাস চোখের সামনে ভেসে ওঠে। এই যে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা, এটি একটা জাতির জন্য কতটা বড় শক্তির জায়গা হতে পারে তা ভাবলে অবাক লাগে। হ্যাঁ, আর সুমেরীয় কিউনিফর্ম বা মিশরীয় হাইরোগ্লিফগুলো কিন্তু এই পরীক্ষায় টিকতে পারেনি। টিকতে না পারার পেছনে আসলে কি কারণ ছিল? খুব স্পষ্ট কিছু কারণ ছিল। প্রাচীন মিশর বা মেসোপটেমিয়ার লিপিগুলো মূলত একটি নির্দিষ্ট শাসক গোষ্ঠী বা পুরোহিত শ্রেণীর কুক্ষিগত ছিল। সমাজের সাধারণ মানুষের সাথে এর কোনো যোগসূত্র ছিল না। ফলে যখন সেই শাসন ব্যবস্থা বা হার্ডওয়্যার ভেঙে পড়ে, তখন তাদের তৈরি করা সফটওয়্যার বা লিপিটিও চিরতরে হারিয়ে যায়। তার মানে একটি লিপিকে টিকে থাকতে হলে তা তাকে মানুষের জীবনের অংশ হতে হয়। কিন্তু শুধু সেটাই কি একমাত্র কারণ? না, আরও একটা বড় কারণ আছে। পৃথিবীর বেশিরভাগ লিপি ধ্বনির ওপর নির্ভরশীল, কিন্তু মানুষের উচ্চারণ সময়ের সাথে সাথে খুব দ্রুত বদলায়। এটা সত্যি। উদাহরণ হিসাবে ইংরেজি ভাষার কথা ভাবা যাক। মাত্র কয়েকশো বছর আগের শেক্সপিয়ার বা চসারের লেখা পড়লে মনে হবে যেন সম্পূর্ণ অন্য কোনো ভাষা। উচ্চারণের পরিবর্তনের কারণেই এটা আধুনিক পাঠকের কাছে দুর্বোধ্য হয়ে গেছে। বুঝতে পেরেছি। কিন্তু চাইনিজ লিপিতে যেহেতু পাহাড় বা জলের চিত্ররূপ ব্যবহার করা হয়, তাই হাজার বছর ধরে মানুষ পাহাড় শব্দটাকে যেভাবেই উচ্চারণ করুক না কেন, আঁকা ছবিটা তো আর বদলায়নি। নিখুঁত পর্যবেক্ষণ। এই আইডিয়া ফার্স্ট বা ধারণা নির্ভর সিস্টেমটি উচ্চারণগত পরিবর্তনের ক্ষয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করতে পেরেছে। একজন মানুষ হয়তো বেইজিংয়ে বসে একভাবে কথা বলছে, আর অন্যজন গুয়াংজুতে বসে সম্পূর্ণ ভিন্ন উচ্চারণে কথা বলছে। তারা একে অপরের কথা হয়তো বুঝতেই পারবে না, কিন্তু যখন তারা কাগজে লিখবে তখন দুজনেই একই অক্ষর ব্যবহার করবে। ঠিক তাই, এবং দুজনের কাছেই অর্থটি একদম পরিষ্কার হয়ে যাবে। এই বিষয়টা আমাকে ডেমোগ্রাফিক গ্র্যাভিটি বা বিশাল জনসংখ্যার অপরিমেয় শক্তির কথা মনে করিয়ে দিচ্ছে। একটি বিশাল ভৌগোলিক সীমানার ভেতরে থাকা কোটি কোটি মানুষকে একতাবদ্ধ রাখার জন্য এই লিপিটা একটা জাদুকরী আঠার মতো কাজ করেছে। হ্যাঁ, এবং একটি শক্তিশালী জাতীয় পরিচয়ের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। ঐতিহাসিকভাবে এই লিপির ব্যবহারকারী এত বেশি ছিল যে তা একটি চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। যখন বহিরাগত শক্তি এই অঞ্চল দখল করে, তখন তারা এই বিশাল জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য বিদ্যমান লিপিটিকে বাতিল করার সাহস পায়নি। উল্টো, তারা নিজেরাই শাসনকার্য চালানোর সুবিধার্থে এই লিপি শিখতে বাধ্য হয়েছে। একদম, এটি একটি কালচারাল স্ট্যাবিলাইজার, যা হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করেছে। এই ঐতিহাসিক অখণ্ডতা সত্যি এক অনন্য বিস্ময়। আর আজকে এই একই লিপি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অনন্য সফট পাওয়ার বা নম্র শক্তিতে পরিণত হয়েছে। এই সফট পাওয়ারের প্রভাব এখন বিশ্বজুড়েই দৃশ্যমান। হ্যাঁ, আধুনিক বিশ্বায়নের যুগে এটি সাংস্কৃতিক সেতুবন্ধনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমার চোখে পড়া একটা পরিসংখ্যানে দেখছিলাম, থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে বর্তমানে ৩০,০০০-এরও বেশি থাই শিক্ষার্থী চীনে পড়াশোনা করছে। তারা কেবল ভাষাই শিখছে না, বরং তাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় এই লিপি ও এআই প্রযুক্তিকে একীভূত করছে। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আবার মিশরের রাষ্ট্রদূতের একটি বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। তিনি প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফ এবং চীনা লিপির মধ্যে একটি দারুণ সাদৃশ্য টেনে এই সংযোগকে আধুনিক সাংস্কৃতিক সংলাপের মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন। এমনকি চিলির মতো সুদূর ল্যাটিন আমেরিকার দেশেও এই লিপি শেখার প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হল এই লিপি শেখার পদ্ধতি মানুষের বুদ্ধিবৃত্তিক বা কগনিটিভ বিকাশে যে প্রভাব ফেলে তা আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
একটি বিদেশি শিক্ষার্থী যখন ক্লাসরুমে বসে এই অক্ষরগুলোর জ্যামিতিক কাঠামো শেখে তখন সে কেবল একটি নতুন ভাষা শেখে না, সে নতুনভাবে চিন্তা করতে শেখে। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি কৌতূহল। আমি দেখছিলাম যে বন বোঝাতে 3টি গাছের প্রতীক ব্যবহার করা হচ্ছে। এই যে লজিক্যাল মেকানিজম বা যৌক্তিক গঠন, এটি তো সাধারণ মুখস্থবিদ্যার চেয়ে সম্পূর্ণ আলাদা। একদমই আলাদা। বলা হয়ে থাকে এই অক্ষরগুলো শেখা মানুষের স্মৃতিশক্তির উন্নয়ন ঘটায় এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বা সূক্ষ্ম চিন্তার ক্ষমতা বাড়ায়। এর পেছনে স্নায়বিক বা নিউরোসায়েন্টিফিক কারণটা আসলে কি? এই কারণটি সত্যি খুব চমকপ্রদ। ইংরেজি বা অন্যান্য বর্ণমালার ভাষার পড়ার সময় আমাদের মস্তিষ্ক মূলত একটি ধ্বনিগত বা ফোনোলজিক্যাল ডিকোডিংয়ের ভেতর দিয়ে যায়, সোজা কথায় বর্ণ দেখে আওয়াজ তৈরি করা। আচ্ছা। এই কাজটি করার সময় মস্তিষ্কের কেবল বাম দিকটি বেশি সক্রিয় থাকে, কিন্তু চাইনিজ অক্ষর পড়ার সময় সম্পূর্ণ ভিন্ন একটি স্নায়বিক নেটওয়ার্ক চালু হয়ে যায়। তার মানে এটি মস্তিষ্কের 2 দিকের ওপরই প্রভাব ফেলে? ঠিক তাই। মস্তিষ্ক তখন অক্ষরগুলোকে বর্ণমালার মতো এক লাইনে না পড়ে একটি সম্পূর্ণ ছবি বা হোলিস্টিক ভিজুয়াল হিসেবে চেনার চেষ্টা করে। এর ফলে মস্তিষ্কের ফিউজফর্ম জাইরাস এবং লেফট মিডল ফ্রন্টাল জাইরাস বা সংক্ষেপে LMFG ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠে। এই LMFG অংশগুলোর কাজ আসলে কি? এগুলো কি সাধারণ ভাষা প্রক্রিয়াকরণের বাইরে অন্য কোনো কাজ করে? হ্যাঁ, করে তো। ফিউজিফর্ম জাইরাস সাধারণত মানুষের চেহারা চেনার কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ মস্তিষ্ক এই অক্ষরগুলোকে এক একটি আলাদা চেহারা হিসেবে মনে রাখে। দারুণ তো। আর LMFG জটিল স্থানিক বিশ্লেষণ বা স্পেশিয়াল অ্যানালিসিসের কাজ করে, ফলে মস্তিষ্ক ডান এবং বাম উভয় গোলার্ধকেই ব্যবহার করতে বাধ্য হয়। গবেষণায় দেখা গেছে যারা এই লিপি শেখে তাদের মেমোরি নেটওয়ার্ক দীর্ঘস্থায়ীভাবে শক্তিশালী হয়। এটি মস্তিষ্কের জন্য একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার ব্যায়াম। মস্তিষ্কের ব্যায়ামের এই কথায় একটা বড় দ্বন্দ্বের জায়গা তৈরি হয়। বর্তমানে তো সবকিছুই ডিজিটাল। পিনিয়েন পদ্ধতির কারণে মানুষ এখন কিবোর্ডে রোমান হরফ টাইপ করেই চাইনিজ অক্ষর স্ক্রিনে নিয়ে আসতে পারছে। এতে যোগাযোগের গতি তো বহুগুণ বেড়ে গেছে। গতি বেড়েছে ঠিকই, কিন্তু এর ফলে হাতে লেখার প্রয়োজনীয়তা প্রায় তলানিতে এসে ঠেকেছে। আর ঠিক এই জায়গাটিতেই একটি বড় বিপদের সংকেত লুকিয়ে আছে, যাকে বলা হয় ক্যারেক্টার অ্যামনেশিয়া। হ্যাঁ, চীনা ভাষায় একে বলে টি-বি ওয়াংজি, যার অর্থ হল কলম ধরলে অক্ষর ভুলে যাওয়া। মানুষ যখন স্ক্রিনের ড্রপডাউন মেনু থেকে সঠিক অক্ষরটি শুধু বেছে নিচ্ছে, তখন সে ভুলে যাচ্ছে অক্ষরটির প্রতিটি স্ট্রোক বা রেখা ঠিক কোন দিক থেকে কিভাবে আঁকতে হয়। এটা অনেকটা স্মার্টফোনের সবার নম্বর সেভ থাকার কারণে আমরা যেমন এখন আর কারো ফোন নম্বর মুখস্থ রাখতে পারি না, সেরকম একটা ব্যাপার। কিন্তু ফোন নম্বর ভুলে যাওয়ার চেয়ে একটি লিপি হাতে লিখতে ভুলে যাওয়ার স্নায়বিক ক্ষতিটা তো আরও অনেক গভীর, তাই না? নিঃসন্দেহে অনেক গভীর। হাতে লেখার সময় মস্তিষ্কের ডর্সাল ভিজুওমোটর পাথওয়ে উদ্দীপিত হয়। ডর্সাল ভিজুওমোটর পাথওয়ে? হ্যাঁ। হাতে লেখা কেবল একটি যান্ত্রিক কাজ নয়, এটি একটি শারীরিক বা সেন্সরি মোটর মেমরি তৈরি করে, যা দীর্ঘমেয়াদী স্মৃতির জন্য অত্যন্ত জরুরি। প্রতিটি অক্ষরের নির্দিষ্ট স্ট্রোক বা টানের দিক যখন কেউ নিজ হাতে লেখে, তখন তা মস্তিষ্কে একটি সরাসরি পেশিগত স্মৃতির ছাপ তৈরি করে। তার মানে কিবোর্ডে টাইপ করার সময় এই পেশিগত স্মৃতিটা তৈরি হচ্ছে না? একদমই না। পেনিয়েন টাইপ করার সময়ে মস্তিষ্ক অক্ষরগুলোর জ্যামিতিক কাঠামোর বদলে কেবল ধ্বনির ওপর নির্ভর করে। ফলে মস্তিষ্কের সেই ভিজুয়াল স্পেশিয়াল সার্কিটগুলো যা লিপিটি পড়ার সময় প্রবলভাবে কাজ করত, সেগুলো আর যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয় না। আচ্ছা। হাতে লেখার এই শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জই মূলত মস্তিষ্কের গঠনকে আরও শক্তিশালী এবং নমনীয় করে তোলে। কিবোর্ডের সুবিধার কারণে আমরা হয়তো অজান্তেই মস্তিষ্কের সেই প্রাচীন এবং অত্যন্ত কার্যকরী স্নায়বিক অনুশীলনকে বাতিল করে দিচ্ছি। এই পুরো আলোচনাকে তো একটা বিষয় খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। একটি প্রাচীন লিপি কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে কেবল টিকেই থাকেনি, বরং আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ফেলেছে। ব্রোঞ্জ যুগের সেই আদিম খোদাই করা সংকেতগুলো আজ AI এর লার্জ কনসেপ্ট মডেলগুলোকে আরও নিখুঁতভাবে প্রশিক্ষিত করছে। একদম। পিনিয়েন এবং ডিজিটাল ইনপুট ব্যবস্থা ভাষাকে সহজলভ্য করেছে, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে যুক্ত করেছে।
কিন্তু একই সাথে হাতে লেখার যে স্নায়বিক সুবিধা, মানব মস্তিষ্ককে শানিত করার যে ক্ষমতা, তা কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। এটি কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জীবন্ত বুদ্ধিবৃত্তিক কোড। মানুষের মস্তিষ্কের মৌলিক স্নায়বিক স্থাপত্যকে স্থায়ীভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একটি ভাষার দৃশ্যমান সংকেতগুলো যখন হাজার বছর পেরিয়ে এসেও মানুষের স্নায়বিক প্লাস্টিসিটিকে নতুন করে রূপদান করার সক্ষমতা রাখে, তখন সেটি কেবল আর ইতিহাস থাকে না। প্রাচীন সেই মননগুলো এভাবে নীরবে মানবতার আগামী দিনের বুদ্ধিবৃত্তিক ভবিষ্যৎ নির্মাণ করে চলেছে।